সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। আমরা দুইটা বিষয় আজকে আপনাদের কাছে বলার জন্য আমরা আপনাদেরকে ডেকেছি আপনাদের সাথে যে, এবং এই দুইটা বিষয় জেলা পুলিশের একটা বড় সাকসেস বলবো। তো প্রথম বিষয়টা হলো, আপনারা জানেন যে বনপাড়ায় একটা ক্লুলেস মার্ডার হয়েছে। একজন 75 বছর বয়সী মহিলা, ধনাঢ্য মহিলা, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং আমরা 3 দিনের মধ্যেই আমরা সেই হত্যাকাণ্ডের ক্লু উদ্ধার করেছি এবং আমরা যে আসামিকে অ্যারেস্ট করেছি এবং তিনি গতকালকে রাত 11টার সময় শেষ হয়েছে 164 করেছেন যে তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন। মূলত যিনি মারা গেছেন, আপনার ভিকটিম মমতাজ বেগম এবং আসামি ফৌজিয়া খাতুন, তারা হচ্ছে প্রতিবেশী এবং তারা হচ্ছে সম্পর্কে অনেকটা দাদি এবং নাতনি। এই নাতনি মাঝে মাঝে তার বাসায় আসতেন। নাতনিরও অনেক ইতিহাস আছে, তারও ব্রোকেন ফ্যামিলি, তারাও ধনাঢ্য পরিবার, কিন্তু সে যার সাথে বিয়ে করেছে সে হচ্ছে পেশায় একজন ইলেকট্রিশিয়ান। এইটা তার পরিবার মেনে নিতে পারে নাই। তা সে যখন আসতো তাকে প্রায় খোঁটা দিত। তা দাদি এরকম বিকেল বেলা যখন আসছে, দাদি তাকে তার স্বামীকে নিয়ে খোঁটা দিচ্ছে। খোঁটা দেওয়ার ফলে সেও ক্ষিপ্ত হয়েছে। সেও তার দাদিকে খুব ভালোবাসতো আর তার স্বামীকেও খুবই ভালোবাসতো। আর ওই মেয়েটার সাথে, যেটা হচ্ছে ফৌজিয়ার সাথে তার বাবা মার সম্পর্ক এতটা ভালো ছিল না, কিন্তু দাদির বাসায় যখন আসতো তার মায়ের সাথে দেখা হতো। তা দাদি যখন এটা এরকম একটা, এবং দাদির হাতে সবসময় স্বর্ণের অলংকার থাকতো। মূলত এই অলংকারের লোভও তার মধ্যে ছিল। সে যখন আসতো বাসায় মাঝে মাঝে ছোটখাটো চুরিও করতো, এজন্য তার দাদি তাকে তার বাসায় আসতে নিষেধ করেছে। সবকিছু নিয়ে তার মনে একটা ক্ষোভ ছিল। তা ওই দিন যখন এই কথা বলেছে, সে তার হাতে ওই পাশেই ছিল আপনার লোহার ধাতব টর্চ লাইট। এই টর্চ লাইট দিয়ে সে তার দাদিকে আঘাত করে নাকে, এবং তার দাদি যখন পড়ে যায় তখন সে ক্রমাগত বেশ কতগুলি আঘাত করে, এবং বেশ কতগুলি আঘাত করার পর তার দাদি যখন গোঙাচ্ছিল, সে তার হাতের এই চুড়ি, তারপরে হচ্ছে আমাদের কানের দুল, গলার চেইন সহ এগুলি সে নিয়ে আসে। এবং নিয়ে আসার পর সে আপনার নাটোর চলে আসে। এখানে সে 2 রাত থাকে এবং তার স্বামীর মাধ্যমে আবার এই মালগুলো সে নাটোরেই আপনার সোনার দোকানে বিক্রি করে। এবং বিক্রি করার পর আমরা সেটা নিয়ে গভীর তদন্ত শুরু করি এবং আমাদের এডিশনাল এসপি নেলি, তারপরে এডিশনাল এসপি বড়গ্রাম সার্কেল, ওসি বড়গ্রাম, তারা চেষ্টা করে, আমাদের ডিবিও এটার সাথে লেগে থাকে। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় তারপরে হচ্ছে বিভিন্ন কৌশল ব্যবহার করে আমরা আসামি ফৌজিয়া ওই দিন রাতেই, অর্থাৎ গত পরশুদিন রাতেই সে ঢাকায় চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। হানিফের কাউন্টার থেকে আমরা তাকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং কালকে সারাদিন জিজ্ঞাসাবাদ করে একদম শেষ বিকেলে আমরা তাকে আদালতে প্রেরণ করি। আমাদের ইচ্ছা ছিল গতকালকেই আমরা আপনাদের সাথে এটা বলবো, 2-1 হয়তো বা জেনেও গিয়েছেন 164 এর কথা, আমরা সেটা বলতে পারি নাই। এরপরে আদালতে সে স্বীকার করে যে সে মূলত তার সাথে দুর্ব্যবহার এবং এই যে তার অলংকারের প্রতি একটা লোভ ছিল, এর জন্যই সে দাদিকে সে হত্যা করেছে। তা আমি এইটা হচ্ছে, এবং ইতিমধ্যে তার স্বামীকেও একই সাথে অ্যারেস্ট করা হয়েছে। আর স্বর্ণ অলংকার যেগুলি আমাদের কিছু উদ্ধার হয়েছে, এবং স্বর্ণ অলংকার বেশ কিছু তার হাতের এবং এগুলি উদ্ধার হয়েছে। সর্বোপরি এটা আমাদের একটা সাকসেসফুল কেস ছিল। বিষয়টা আপনারা আসছেন, এই জন্য আমি আপনাদেরকে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা ছিল, সেটা হচ্ছে ওই 164 হচ্ছে তো আদালত। একটু প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে গত 1 বছরের যদি আমরা পরিসংখ্যান আপনার কাছে জানতে চাই, তাহলে গত 6 মাস এবং তার আগের 6 মাস এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে মার্ডারের ক্ষেত্রে কি অগ্রগতি এবং উন্নয়ন হয়েছে, বলছি 1 বছরের একটা পরিসংখ্যান আমাদের তুলে ধরতে দিলে প্লিজ। এই মুহূর্তে তো আমার কাছে নাই, তারপরে যেটা বলি, যেটুকু আমি এর আগে জেনেছি, আপনারা এই মাসে কিন্তু আমি আসার পর গত 1 মাসে আপনি যদি মানে ক্রিমিনাল মার্ডার ধরেন, সেটা কিন্তু এই একটাই, মানে আপনার এই ক্রিমিনাল মার্ডার। এছাড়া কিন্তু গত 1 মাসে আপনার মার্ডার কেস হয়েছে আরো কয়েকটা, বাট এটা কোর্টে হয়েছে, বা আপনার কেউ বলেছে যে তার মুখে বিষ ঢেলে দিয়েছে, কিন্তু এই ধরনের মার্ডার একটাই হয়েছে। এবং আমরা হত্যা মামলাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেই। যে কোনো মূল্যে আমি এবং আমার টিম মানুষের জীবন এবং সম্পদের নিরাপত্তা বিধানের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। উদ্ধার হয়েছে এবং কোথা থেকে উদ্ধার হয়েছে? আচ্ছা,
যেটা হলো যে আমরা এই জিনিসটা আমরা হয়তো আপনাকে দোকান দুইটার নাম আমরা যেটা হলো যে বলছি না, এটা নাটোরেরই স্বর্ণপট্টি থেকে এরা একজন আপনার এনআইডি কার্ড ব্যবহার করেই সে বিক্রি মানে ব্যবহার করেই সে বিক্রি করেছে, তার সাথে কার্ড চেয়েছে, এনআইডি কার্ড নিয়ে সে সিস্টেম অনুযায়ী করেছে এবং লিগ্যাল প্রক্রিয়া সে করেছে। আমরা তাকে সাক্ষী রেখেছি। আমরা না সে একেবারে তার আমরা ওই দোকান থেকে ওই মহিলাই তাকে আমাদেরকে চিনাই দিয়েছে। তাই এই ক্ষেত্রে আমি গতকালকে নাটোরের যারা জুয়েলার্স এর মালিক সমিতির এরা আসছিল, আমি তাদেরকে বলেছি যে মানুষ অলংকার আসলেই আপনারা কিনবেন না। আপনারা দেখবেন যে 50,000 টাকার অলংকারটা সে কেন 25,000 টাকায় বিক্রি করছে, তার কি ইন্টেনশন আছে কিনা, প্রপার ডকুমেন্ট রেখে এই বিষয়টা করার জন্য। আমরা প্রাথমিকভাবে এই যখন ঘটনাটা ঘটে, যেহেতু ওই মহিলার ধনাঢ্য পরিবারের, এবং আমরা প্রাথমিকভাবে তথ্যটা পেয়েছিলাম এরকম যে মহিলা একা থাকে, সে হয়তো কোনো কারণে পিছলে পড়ে গিয়ে তার এরকম হয়েছে। মানে প্রাথমিকভাবে আমরা এবং গোড়াইগ্রামে আমাদের সহকর্মী ছিল, ওই হাসপাতাল পর্যন্ত নেওয়া হয়েছে। তো এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আমরা যদি ওইটা ধরে রিপোর্টটা করতাম তাহলে কিন্তু এই ক্লুটা আর বের হতো না। এটাও আপনাদের ওইটা বললাম যে আমাদের সম্পর্কটা হচ্ছে উইন উইন রিলেশনশিপ। হ্যাঁ, অনেকে চলে গেছে বলছে যে এরকম আমাদের আমরা যখন ওই যে হাসপাতালে নেওয়ার পর তার নাকের দিকে যখন আমরা প্রথমে খেয়াল করি, আঘাতটা দেখে আমি রাতেই নেলিকে পাঠাইছি। আমি বলছি যে তুমি দেখো, তারপর বিষয়টা খুবই সিরিয়াসলি দেখার জন্য বলছি, কারণ পড়ে গেলে তো মরে যাওয়ার কথা না খাট থেকে। সে ছিল আসলে চেয়ারে বসা, তাকে ওই বাড়ি মারছে কয়েকটা, যখন সে চেয়ার থেকে পড়ে গেছে এইভাবে, তারপরে তাকে আবার উঠে সে আরো বেশ কয়েকটা বাড়ি মারছে। তার অনেক রাগ হয়েছে, আমার অফিসেও সেটা স্বীকার করেছে। এবং প্রাথমিকভাবে আমরা এইটা একটা এটা একটা ক্লুলেস মার্ডার ছিল আমাদের। চারিদিকে তাকায় কথা বললেন। আচ্ছা আমরা আরেকটা যে বিষয়টা বলবো, এটা আপনারা খুব হ্যাপি হবেন। নাটোরের যে একটা বদনাম আমাদের, বিশেষ করে লালপুর এলাকার, এই এলাকায় আপনারা জানেন যে মোবাইল হ্যাকার চক্র, বিকাশ চক্র এবং ইমো হ্যাকার চক্র, এরা বহুদিন যাবৎ তৎপর আছে। এইটা আপনার বিশেষ করে নাটোরের বেশ কিছু ইউনিয়নে, এবং এখানকার অনেক লোকের কোনো পেশা নাই। গোয়েন্দা সংস্থা, বেশ কয়েকটা গোয়েন্দা সংস্থা, তারা অনেকদিন যাবৎ এটা নিয়ে কাজ করতেছিল, আমরাও কাজ করছি। তাই এরই ধারাবাহিকতায় আমরা গতকালকে গভীর রাতে প্রায় 2 শতাধিকের উপরে পুলিশ ফোর্স আমরা 2টা ইউনিয়ন ঘেরাও করে ফেলি। আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট ছিল একটা, আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কন্টিনজেন্ট ছিল, এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ের অফিসার ছিল। আমি নিজে নেতৃত্ব দিয়েছি যে আমরা বেশ কতগুলি টার্গেটে আমরা হিট করি, এবং এই সমস্ত প্রতারক চক্র আপনার ব্ল্যাকমেইল করতেছে মানুষের, এবং কখনো তারা পুলিশ, কখনো আর্মি অফিসার, কখনো মেজর, কখনো ডিআইজি, অথবা কখনো সচিব, ইভেন মন্ত্রণালয়ের সচিব, এসব উপদেষ্টা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে। এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা গভীর রাতে একদম ভোর পর্যন্ত আমরা অভিযান পরিচালনা করে আমরা 9 জন হ্যাকারকে আমরা অ্যারেস্ট করি, এবং এরা বহুদিন যাবত এই কাজ করে আসছে। আমরা 9 জনের তালিকা সহ আপনাদেরকে দিয়ে দেব, এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যে লালপুর থানায় 2টা মামলা হয়েছে, এবং এর আগেও আমাদের যেমন আরিফ যাকে অ্যারেস্ট করেছি, তার বিরুদ্ধে আগেও 2টা মামলা ছিল, এই মোবাইল হ্যাকিং এর মামলা। রুবেল সর্দার, এই প্রতারণা, মোবাইল হ্যাকিং, ইমোর মাধ্যমে হ্যাকিং, মানুষের কাছ থেকে বিভিন্নভাবে টাকা নেওয়া, মানে তারা অনেকেই প্রতিদিনই 2-1,000 টাকা 3,000 টাকা করে ইনকাম করে, এটা তারা নিজেরাও বলেছে। রুবেল সর্দারের বিরুদ্ধে 4টা মামলা আছে, মারুফের বিরুদ্ধে 3টা মামলা আছে। আমরা এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চকেও জানিয়েছি। আমরা এই বিষয়টা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমরা সিআইডিকেও জানাচ্ছি যে তাদের কোনো ইনকাম নাই, বাট তারা কিভাবে এই বিল্ডিং টিল্ডিং বানাচ্ছে, তারা কি মানি লন্ডারিং করছে কিনা, এ বিষয়েও আমরা সিআইডিকে একটা অফিসিয়ালি চিঠি দেব জানানোর জন্য। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যে এরা অনেক মোবাইল ইউজ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 35টা মোবাইল আছে। তা আমার মনে হয় যে আমরা যদি আরো মানুষের বাড়ি তল্লাশি করতে পারতাম, এবং এরা সবাই রাত্রে 2টা-3টা পর্যন্ত এই কাজ করে, 3টার পরে এরা ঘুমাইতে যায়। এবং এর জন্য কিন্তু গোয়েন্দা সংস্থা অনেক দিন যাবৎ রেকি করতেছিল, তাদেরকে আইডেন্টিফাই করা, ধরা খুব ক্রিটিক্যাল। আর আমাদের একটা লিমিটেশন হলো, মানুষ এরকম প্রতারণার শিকার হলে
তারা অভিযোগ করতে চায় না, একজন বাদী পাওয়া যায় না, একজন মামলা পাওয়া যায় না। আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো যে মানুষ যেন এই জাতীয় প্রতারণার শিকার হলে জিডি না করে যেন মামলা করে, কারণ মামলা না হলে বিষয়টা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ হয় না। এবং আমরা 35টা মোবাইল উদ্ধার করেছি। আমরা এই বিষয়টা নিয়ে আরো ভবিষ্যতে কন্টিনিউয়াস অভিযান চালাবো। নাটোরের একটা বদনামি এটা বলবো, লালপুর, এখানে এই চক্রটা সক্রিয় আছে। তা আমরা 9 জন এখন আমরা কোর্টে চালান দেব। এটাই হচ্ছে বিষয়। আপনাদের কোনো যদি বিষয় থাকে আমরা শেয়ার করতে পারবো। আমরা 9 জনকে অ্যারেস্ট করেছি। আমরা আসামিরা এখানে যে আমরা দুজন জানি আপনার প্রশ্ন না করি আমাদের টাইম। আমার এক আমার নাম তারিকুল হাসান, আমি স্টার টেলিভিশন আর বিডি নিউজ 24 করে কাজ করি। সেটা হচ্ছে কিছু সাম্প্রতিক সময় আর কি আমরা হচ্ছে পদ্মার যে বালুচর আছে, ওইখানে যে বৈধ বালুমহল আছে, ওইখানে যাওয়ার চেষ্টা করছিলাম। ওইখানে একটা অজানা আতঙ্ক বিরাজ করে, মানে কোন নৌকায় ওইখানে যেতে চায় না। এই বিষয়টা আপনাদের জানার সুযোগ হয়েছে কিনা, আর এরকম যদি হয় তাহলে কোনো ব্যবস্থা নেওয়ার বা সাধারণ মানুষের ওইখানে যাওয়ার সুযোগ তৈরি করার জন্য কোনো চেষ্টা করা হবে কিনা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে? ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আমাদের ডিআইজি স্যার সেন্ট্রালি উদ্যোগ নিয়েছে, 2 বিভাগের অফিসারদের নিয়ে খুব শীঘ্রই পুলিশ সুপারদের নিয়ে একটা হবে। আমরা প্ল্যান করতেছি যে আমরা ওই এলাকায় বড় ধরনের এরকম ধরনের একটা অভিযান পরিচালনা করে আমরা সেখানে জানতে পেরেছি বা আপনাদের মাধ্যমে শুনি জনশ্রুতি যে ওখানে অনেক অবৈধ অস্ত্র আছে। আমরা হঠাৎ করেই আমরা হয়তো ওই সমস্ত এলাকায় বড় ধরনের অভিযান পরিচালনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তা আপনাদেরকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর যদি আপনাদের সাথে আমাদের কোথাও কোনো গ্যাপ হয় এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। জিনিসকে আমি আপনাদের এমনি বলি যে রেইজ ইউর ভয়েস রিগার্ডিং এনি কমপ্লেইন। আপনি অভিযোগ করতে চান না, আপনারা আমাদের কাছে অনেক লোক আসে, আপনি বললে তো হবে না। বিষয়টা হলো যে অভিযোগ আমার তো বাইন্ডিং থাকছে, ঠিক আছে, আমি ওই সেক্ষেত্রে আরেকটা প্লিজ একটু এই কোনো জিনিস এটা দিতে পারার দরকার নেই। উন্নয়নের জন্য আপনারা কাজ করছেন এটা বলবেন, আর এই যে গত 6 মাসে পরিসংখ্যান এটা তো এখন দিতে পারবেন না, এটা পরে নিয়ে বলি, কিন্তু ওই সেক্ষেত্রে একটু বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হয়েছে কি বিষয়টা। আচ্ছা, যেটা হলো যে নাটোর আপনারা জানেন একটা খুব গতিশীল ডিস্ট্রিক্ট, এবং এটা নাটোর হলো কয়েকটা জেলার মাঝখানে এবং সবাই এখান দিয়ে যাতায়াত করে। তো এখানে বিভিন্ন আন্ত জেলারও অনেক চক্র এখানে সক্রিয় আছে, বিভিন্ন সময় আইন শৃঙ্খলা অবনতি ঘটাইতে চায়। তা আমাদের টিম নাটোর যেটা আছি আমরা জেলা পুলিশের, আমরা সর্বাত্মক চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা ধরে রাখার জন্য। আমরা মহাসড়কে যেরকম চেষ্টা করছি, ঠিক চুরি ডাকাতি ছিনতাই এইটা প্রতিরোধেও আমরা সর্বাত্মক সচেষ্ট আছি। সর্বোপরি যেটা হলো যে নাটোরের জনগণের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা বিধানে জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। ধন্যবাদ। হত্যার পরিসংখ্যানটা এই মুহূর্তে আমি দিতে পারবো না। এটা হলো যে যেটা আমরা যদি কোথাও এই মার্ডার হয় সেটা হলো যে আমরা এটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেই, এবং একই সাথে আমরা আমাদের সাথে তদন্ত করার জন্য আমরা পিবিআই সিআইডি তাদেরকেও রিকোয়েস্ট করি, ঠিক আছে, এবং এইটা নিয়ে আমরা একটা কম্বাইন্ড আমরা অপারেশন পরিচালনা করি এবং যে কোনো হত্যা মামলা আমরা খুব সিরিয়াসলি দেখব।